হ্যালো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আমি ফ্রি ম্যারাথন ক্লাস নিয়ে হাজির হইলাম। আমি তোমাদের শর্ট সিলেবাসের A+ পাওয়ার জন্য যাবতীয় যা যা করণীয় আমি তোমাদের এই ফ্রি লেকচারের মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ। তো ওকে, আজকে আমি তোমাদের সামনে শুরু করতেছি গতি অধ্যায় নিয়ে। আসলে আমরা আজকে গতি অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি গতি অধ্যায়ের টপিকস গুলো লিখে রাখছি। এই টপিকস গুলোর বাইরেও অনেকগুলো টপিকস আছে যেগুলো আমার লেকচারে আমি আস্তে আস্তে তুলে ধরবো। তো এই অল্প সময়ে আসলে এত বড় অধ্যায় শেষ করাটা একটু কষ্টসাধ্য বিষয়। এই কারণে আমি আগেই কিছু টপিকস গুলো আমি লিখে রাখছি এবং এই টপিকস রিলেটেড আরো যে ব্যাখ্যামূলক তোমাদের প্রশ্নগুলো আছে সেগুলো আমি আমার লেকচারে আলোচনা করব এবং আমার লেকচার শেষে আমি আমার লেকচারের পিডিএফ ফাইলটা তোমাদেরকে দিয়ে দিব, আমার মানে নোটের পিডিএফ ফাইলটা। তো ওই ফাইলটা তোমরা ডাউনলোড করে পড়ে নিবা। আশা করি সেখান থেকে তোমরা সংক্ষিপ্ত ক এবং খ এর জন্য যথেষ্ট পরিমাণের উত্তর পেয়ে যাবা। ওকে, তো আসো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা গতি অধ্যায় দেখবো স্থিতি এবং গতি বিষয়টা কি এটা নিয়ে আলোচনা করা আছে। তাহলে স্থিতি ব্যাপারটা কি আসলে? তাহলে স্থিতি যাহা কিছু নড়াচড়া করে না সেটাকেই আমরা কি স্থিতি বলবো? আমি তোমাদের সামনে এই যে স্টিল দাঁড়ায় আছি, এটাকে কি আমি স্থিতি বলবো? না, ফিজিক্সের ভাষায় বা বিজ্ঞানের ভাষায় এইটাকে এইভাবে স্থিতি বলা যাবে না, যে যাহা নড়াচড়া করে না তাহাই স্থিতি, এটা বলা যাবে না। তাহলে ফিজিক্সের ভাষায় বা বিজ্ঞানের ভাষায় যদি আমরা স্থিতিকে স্থিতি বলতে চাই তাহলে বলতে হবে যে সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটে তবে তাকে আমরা কি বলতে পারি? স্থিতি বলতে পারি। আর যদি সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তাহলে তাকে আমরা কি বলবো? গতি। তো এটা কিরকম? এখন দেখো, এই যে সময়ের সাথে তোমার যে অবস্থার পরিবর্তন হচ্ছে, যে সব সময় যে তুমি সেটাকে গতি বলবা আর সময়ের সাপেক্ষে তোমার যে অবস্থার পরিবর্তন হচ্ছে না সেটাকে সবসময় স্থিতি বলবা, সেটাও কিন্তু না। এইটা বলার জন্য আমাকে একটা কি লাগবে? অন্য একটা প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো লাগবে। কিরকম? আমি এই বস্তুটাকে যদি স্থির বলতে চাই তাহলে আরেকটা বস্তুর সাপেক্ষে এটাকে আমি বলতে পারবো স্থির, না গতিশীল। দেখো, এই বস্তুর সাপেক্ষে যদি আমি এটাকে চিন্তা করি তাহলে এই বস্তুটা এখন কি আছে? স্থির আছে, এখন গতিশীল আছে। দেখো, এখন দুটা বস্তুকে যদি আমি একসাথে নাড়াই এরা কি করবে? একজন আরেকজনকে কিন্তু স্থির দেখবে। যেমনটা ধরো, যখন তোমরা বাসের মধ্যে বসে থাকো তখন বাসটা কিন্তু গতিশীল, কিন্তু তোমরা বাসের মধ্যে থাকা সকল যাত্রীকে একে অপরের সাপেক্ষে আমরা কি দেখি? স্থির দেখি। কিন্তু আসলে কি আমরা স্থির? যদি হ্যাঁ, তখন স্থির যখন আমাদের সবারই গতিবেগ কি একই, তখন আমরা স্থির একে অপরের সাপেক্ষে। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা লোক কি আমাকে স্থির বলবে? না, গতিশীল বলবে। তার মানে স্থিতিশীল বা গতিশীল এই অবস্থাটা ব্যাখ্যা করার জন্য আমার একটা প্রসঙ্গ কাঠামোর প্রয়োজন, যার সাপেক্ষে আমি কোনো বস্তুর স্থিতিশীল না গতিশীল এইটা বলতে পারি। তো এখন আসো তাহলে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো ব্যাপারটাও এখানে কি করতে হবে? অ্যাড করতে হবে। কারণ আমি হুট করে একটা বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলতে গেলে হুট করে পারবো না। তাহলে আমাকে কি লাগবে? আরেকটা প্রসঙ্গ কাঠামো লাগবে, যার সাপেক্ষে আমি ওই বস্তুটাকে স্থিতিশীল বা গতিশীল বলবো। তাহলে এখন আসলে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দুটা কি জিনিস? প্রসঙ্গ বিন্দু হলো যে বিন্দুর সাপেক্ষে আমরা কোনো বস্তুর অবস্থান নির্ণয় করব বা নির্ণয় করতে পারি, তার ওই বিন্দুটাকেই আমরা বলবো কি? প্রসঙ্গ বিন্দু। তার মানে ছোট কোনো কিছু হলে সেটাকে আমরা কি বলি? বিন্দু বলতে পারি। দেখো, এটাকে আমরা কিন্তু কি বলতে পারি? বিন্দু। তাহলে এই বিন্দুর সাপেক্ষে আমরা কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করতেছি। তাহলে এই যে এক, এর অবস্থান এই বিন্দু থেকে কতটুকু দূরত্বে অবস্থিত সেইটা আমরা নির্ণয় করতে পারতেছি। এখন দেখো, যদি এই প্রসঙ্গ বিন্দুর পরিবর্তে আমরা বলি প্রসঙ্গ কাঠামো, তার মানে এখানে বড় কোনো কিছু চিন্তা করলাম, একটা বাড়ি চিন্তা করলাম, তাহলে এই বাড়ি থেকে এই একের দূরত্ব কতটুকু, এইটাকে আমরা কি বলবো? প্রসঙ্গ কাঠামো। কাঠামো মানে কি? বড় কোনো বিষয়। তার মানে বড় কোনো বস্তুর সাপেক্ষে আমরা অন্য কোনো বস্তুর অবস্থান নির্ণয় করব। অর্থাৎ যার সাহায্যে আমরা কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে পারি তাকেই আমরা কি বলবো? প্রসঙ্গ কাঠামো। অনেকে আবার মাঝে মাঝে ভুল করে লিখে ফেলো দেখছি খাতায়, যে যার সাহায্যে কোনো কিছুর অবস্থা নির্ণয় করা হয় তাকেই প্রসঙ্গ কাঠামো বলে। আসলে কি অবস্থা বলতে কি? কঠিন তরল বায়ু অবস্থাকে বুঝি আমরা। আর আমরা এখানে কি বলতেছি? অবস্থান। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা, এইটা ভুল করা যাবে না। তো এখন আসো পরম স্থিতি এবং পরম গতি ব্যাপারটা কি? পরম মানে কি? যেটার কোনো পরিবর্তন হবে না। তুমি যেটা দেখতেছো সেটার যে কোনো কন্ডিশনে ওটা যা তাই থাকবে।
এটাকে আমরা কি বলতে পারি, পরম গতি বলতে পারি। তার মানে পরম বলতে পারি। আর পরম গতি মানে কি, তাহলে যে বস্তুটা গতিশীল আছে ওকে যে কোনো অবস্থা থেকেই ওই সমান বেগেই আমরা তাকে গতিশীল দেখব, এটাকে পরম গতি বলে। আর স্থিতি, তাহলে পরম স্থিতি কোন ব্যাপারটা হবে, যেটাকে তুমি যে কোনো কাঠামোর সাপেক্ষে বা যে কোনো জায়গা থেকেই দেখো না কেন, তাহলে ওটাকে তোমার কি মনে হবে, স্থির মনে হবে। সেটাকে আমরা কি বলতে পারবো, পরম স্থিতি। আসলে পৃথিবীতে কোনো কিছুই পরম না, এই বিশ্ব জগতেই কোনো কিছু পরম নয়। কারণ একটা গ্রহ উপগ্রহ একটার সাপেক্ষে আরেকটা প্রতিনিয়ত ঘুরছে। তার মানে আমি যদি পৃথিবীতে দাঁড়ায় থাকি, এখন আমি কি পৃথিবীর অন্য কোনো স্থির বস্তুর সাপেক্ষে আমি কিন্তু এখন স্থির, কিন্তু মঙ্গল গ্রহে দাঁড়ায় থাকা কোনো স্থির বস্তুর সাপেক্ষে আমি কিন্তু স্থির না। আমি তখন পৃথিবী এবং মঙ্গল গ্রহের বেগের যে লব্ধি বেগ, সেই বেগে আমি কি গতিশীল। তার মানে আমি কি এক্সাক্ট যে বেগে গতিশীল সেটা কি আমরা প্রমাণ করতে পারবো, পারবো না। কারণ পৃথিবীর যে বেগে ঘুরতেছে আমিও কিন্তু পৃথিবীর উপর দাঁড়ায় থাকার কারণে আমিও কি সেম বেগেই ঘুরতেছি। কিন্তু মঙ্গল গ্রহে যে দাঁড়ায় আছে, মঙ্গল গ্রহ তো ঘুরছে প্রতিনিয়ত, ও তো তার একটা বেগে ঘুরছে। তার মানে ওখানে যে ব্যক্তিটা দাঁড়ায় আছে তারও কি একটা নিজস্ব বেগ আছে। তাহলে এই দুটা বেগের লব্ধি বেগে সে কি করবে, আমাকে গতিশীল দেখবে। তাহলে আমরা কি পরম যে গতি সেটা পাচ্ছি না, আমরা কি পাচ্ছি, দুটার লব্ধি একটা বেগে আমরা একটা আপেক্ষিক বেগ পাচ্ছি, যে আপেক্ষিক বেগে মঙ্গল গ্রহে থাকা বস্তুটা আমাকে গতিশীল দেখবে। তার মানে আমরা বলতে পারি কোনো গতিই পরম নয়, কোনো গতি কি, কোনো স্থিতি কি পরম স্থিতি নয়, সবই কি আপেক্ষিক। তো এখন আসো, আমাদের কয়টা হয়ে গেল দেখো, স্থিতি, পরম গতি, পরম গতি। এখন আসো সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক। অলরেডি আমার এই লেকচারের ভিতরে তোমাদের এর ব্যাখ্যাটা হয়ে গেছে। তো এইটা তোমরা এখন নিজের একটু হোমওয়ার্ক করবা, এইটাকে সুন্দর করে লিখবা, এবং আমি আমার হ্যান্ড নোটটা তোমাদেরকে পিডিএফ আকারে কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিবা। ওকে, এখন বিভিন্ন প্রকার গতি। তাহলে গতি কয় প্রকার বলো তো, আমাদের তোমাদের এই অধ্যায়ে গতি হলো 5 প্রকার। সরল রৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি, সরল স্পন্দন গতি। এখন আসো, এই চলন গতি এবং ঘূর্ণন গতি দুটাকে এক জায়গায় করলে আমরা এই দুটো মিলে জটিল গতি বলতে পারি। তো এইটা তোমাদের বইয়ে ওইভাবে আলোচনা করা নাই, তো জাস্ট তোমরা জেনে রাখো যে চলন গতি আর ঘূর্ণন গতি দুটাকে যদি এক জায়গায় চিন্তা করা যায়, দুটা এক মিলে আমরা কি বলি, সেটাকে বলি হলো জটিল গতি। তো আসো, যেহেতু তোমাদের বইয়ে এটা নিয়ে আলোচনা করা নাই, এটাকে আমরা স্কিপ করে যাই। তাহলে প্রথমে আসো সরল রৈখিক গতি। তাহলে সরল রৈখিক গতি, সরল মানে কি সোজা, রৈখিক মানে কি রেখা, গতি মানে কি গতি। তাহলে এখন আসো, সরল রেখা বরাবর কোন গতিশীল বস্তুর গতিকেই আমরা কি বলবো, সরল রৈখিক গতি। এই গতির উদাহরণের সবগুলো তোমার টপিকসে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখন সরল রৈখিক গতির ক্ষেত্রে আমরা অবশ্যই কি পাবো, তাহলে যেদিকেই যাও না কেন সেটা কি করতে হবে, সরল রেখা বরাবর যাইতে হবে। যেদিকেই যাও তোমাকে কি করতে হবে, সরল রেখা বরাবর যাইতে হবে। এটাই হলো কি সরল রৈখিক গতি। দেখো, এটা তির্যক হলেও কি সরল রেখা, এই কারণে আমরা এই গতিটাকে কি বলতে পারি, সরল রৈখিক গতি। চলে আসি এখন আমরা চলন গতি। চলন তার মানে কি চলাচলের গতি। তাহলে এখন দেখো, চলাচলের গতিকে আমরা কি বলবো, চলন গতি। এটা তো এইভাবে বলা যাবে না, ফিজিক্সের ভাষায় ফিজিক্সের মতো, বিজ্ঞানের মতো করে বলতে হবে। তাহলে দেখো, যখন আমরা চলাচল করি, ধরো তুমি যখন সামনের দিকে হেঁটে যাচ্ছ, তখন তুমি তোমার শরীরের কোনো অংশ, ক্ষুদ্র একটা কণাও কি পিছনে ফেলে চলে আসো, কখনোই না। তার মানে আমি গতিশীল, তাহলে কোনো গতিশীল বস্তু কণার, তাহলে দেখো এই যে একটা গতিশীল, তাহলে কোনো গতিশীল বস্তু কণা, সমস্ত কণা যদি একই সময়ে একই দিকে ওই বস্তুটা সমান দূরত্ব অতিক্রম করে, তবে তাকে আমরা কি বলবো, চলন গতি। তার মানে এই বস্তুটা যখন কি করতেছে, দেখো সামনের দিকে যাচ্ছে, তখন এই বস্তুর সমস্ত কণা, এই বস্তু ওই একটা নির্দিষ্ট সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করছে এবং যে পথে অতিক্রম করছে, ঠিক এর কণাগুলোও কি করছে, ওই পথেই ওই সময়ে একইভাবেই ঠিক অতটুকুই দূরত্ব অতিক্রম করছে। এইটাকে আমরা বলবো হলো কি চলন গতি। ওকে, এখন আসি এখন আমরা ঘূর্ণন গতির ক্ষেত্রে। তাহলে ঘূর্ণন গতি,
তাহলে ঘূর্ণন গতি বলার সাথে সাথে তোমরা ঘড়ির কাঁটাকে চিন্তা করে ফেলবা, অথবা বাসার ফ্যান যেটা তোমাদের সামনে সবসময় থাকে এইটাকে কল্পনা করবা, তাহলেই তোমার কাছে ঘূর্ণন গতির কনসেপ্টটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আসো ঘূর্ণন গতির ক্ষেত্রে দেখো, আমরা যখন একটা ঘড়ির কাঁটার কথা চিন্তা করলে দেখো তো, ঘড়ির যে কাঁটার, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা বা সেকেন্ডের কাঁটা যেটাই বলো না কেন, সে কি করে আমাদের কিন্তু ঠিক এই কেন্দ্রবিন্দু থেকে একটা দূরত্বে সে কি করে চলাচল করে। তাহলে এখন দেখো তো, তার মানে এই ঘড়ির কাঁটাটা একটা ঘূর্ণন গতি আমরা জানি। তো কিভাবে ঘূর্ণন গতি, দেখো ঘূর্ণন গতির সংজ্ঞাটাকে আমাদের জানা দরকার। কেন ঘড়ির কাঁটা ঘূর্ণন গতি হবে? কারণ কেন্দ্র থেকে সমান দূরত্ব নিয়ে যদি কোনো কিছু ঘুরতে থাকে এবং আবার ওই পূর্বের বিন্দুতেই কি করে ঘুরতে ঘুরতে ফিরে আসে, তবে সেটাকে আমরা কি বলি, ঘূর্ণন গতি। তার মানে কোনো গতিশীল বস্তু কণা, তাহলে এই কাঁটাটা কি গতিশীল না? তাহলে কোনো গতিশীল বস্তু কণা যদি সমান দূরত্ব রেখে ঘুরতে থাকে তবে তাকে আমরা কি বলবো, ঘূর্ণন গতি। তাহলে ফ্যানের কথা চিন্তা করো, ফ্যানের পাখা কয়টা? 3টা। তাহলে দেখো তো, কখনো কি দেখছো ফ্যানের পাখা ঘোরার সময় ছোট হয়ে যাচ্ছে? কখনোই ঘটে না। তার মানে এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে পাখার যে দূরত্ব সেটা কি থাকে, ফিক্সড, চেঞ্জ হবে না। তার মানে ঘূর্ণন গতির ক্ষেত্রে যে কোনো গতিশীল বস্তু কণা কেন্দ্র থেকে সমান দূরত্ব নিয়ে সবসময় ঘুরতে থাকবে। সমান দূরত্ব কথাটা মাস্ট বি বলতে হবে, নইলে কিন্তু তোমার সংজ্ঞাটা হবে না। তবে ঘূর্ণন গতির সংজ্ঞাটা আরেকবার একটু তোমরা শিখে নাও, যে কোনো একটা বস্তু কেন্দ্র থেকে, কোন একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব নিয়ে যদি কি করে ঘুরতে থাকে, তবে ওই গতিকেই আমরা কি বলবো, ঘূর্ণন গতি। ঘড়ির কাঁটার গতি, ফ্যানের গতি, এবং কোন একটা বস্তুকে একটা দড়ির শেষ প্রান্তে বেঁধে যদি এইভাবে ঘুরাইতে থাকো, তাহলে দেখো ওটা কি করতেছে, দেখো তো এই যে দড়ির যে দূরত্ব, এটা কখনো কি চেঞ্জ হচ্ছে? কখনোই চেঞ্জ হচ্ছে না। তার মানে কেন্দ্র থেকে দূরত্বটাকে সে কি দেখছে, কি রাখছে, ফিক্সড রাখছে। তাহলে সমান দূরত্ব রেখে সে কি করতেছে, ঘুরতেছে। এই জন্য আমরা এটাকেও কি বলবো, ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির ক্ষেত্রে এমন কোনো শর্ত দেওয়া নাই যে একটা নির্দিষ্ট সময় পর পরেই এই বিন্দুকে পাস করতে হবে। সে যে কোনো ভাবে জাস্ট দূরত্বটা সমান রেখে ঘুরলেই হবে। ওকে, এখন আসি আমরা দেখো পর্যায়বৃত্ত গতি। আমরা দেখো পর্যায়বৃত্ত, পর্যায় শব্দটার অর্থ কি বলতো? পর্যায় মানে কি, একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেইনটেইন করে করে দাঁড়ানো বা সাজানো। তাহলে এখন দেখো, যদি তুমি একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী ধরো কয়েকটা মানুষকে দাঁড় করাও, ধরো এখান থেকে দূরত্ব রেখে দিলা 1.5 মিটার, তাহলে এখানে একটা ব্যক্তিকে রেখে দিলাম, আবার 1.5 মিটার পরে আবার এই একটা ব্যক্তিকে তুমি এখানে রেখে দিলা। তার মানে দেখো একটা নির্দিষ্ট দূরত্ব, অর্থাৎ একটা নির্দিষ্ট পর্যায় মেইনটেইন করে আমি কি করতেছি, সবাইকে এখানে দাঁড় করিয়ে দিচ্ছি। তো এটাকে বলে হলো পর্যায়। অর্থাৎ একটা নির্দিষ্ট মান বা নির্দিষ্ট সময় পর পর কোনো কিছু ঘটা, এটাই হলো কি একটা পর্যায় বলা হয়। তাহলে এখন দেখো পর্যায় কাল, তার মানে এই একটা নির্দিষ্ট সময় পর পর কোনো ঘটনা ঘটতে যতটুকু সময় নেয় তাকে আমরা বলি কি, পর্যায় কাল। তাহলে এখন দেখো পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রেও ঠিক সেম এই ঘড়ির কাঁটাকেই তুমি চিন্তা করতে পারো। তাহলে দেখো এই ঘড়ির কাঁটা কি করে, দেখো তো একটা নির্দিষ্ট সময় পর পর এই বিন্দুটাকে অতিক্রম করে, অর্থাৎ এর একটা পর্যায় কাল আছে। অর্থাৎ একটা নির্দিষ্ট পর্যায় কাল পর পর সে কি করে, একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে। তাহলে দেখো সেই ক্ষেত্রে যদি তুমি সেকেন্ডের কাঁটা বলো, তাহলে সেকেন্ডের কাঁটা কতক্ষণ পর পর এই তার একটা 12 এই ঘরটাকে অতিক্রম করে, 60 সেকেন্ড পর পর সেকেন্ডের কাঁটা কি করে, একে অতিক্রম করে। আর মিনিটের কাঁটা 60 মিনিট পর পর, ঘন্টার কাঁটা কত, 12 ঘন্টা পর পর এই তোমার এই বিন্দুটাকে অতিক্রম করে। তাহলে পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে তাহলে কি হইতে হবে, একটা নির্দিষ্ট সময় পর পর ওই একটা বিন্দুকে অতিক্রম করার ঘটনা থাকতে হবে। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে কি ছিল, যে কোনো ভাবেই তুমি ঘুরলেই হলো, শুধু দূরত্বটা সেম থাকলেই হলো। আর এই পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে তাহলে আবার কি করতে হচ্ছে, একটা নির্দিষ্ট পর্যায়কাল মেইনটেইন করে ঘুরতে হচ্ছে। পার্থক্য হলো আবার এটা। তাহলে পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায়, তাহলে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু কণা একটা নির্দিষ্ট সময় পর পর এই একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিকে একইভাবে যদি অতিক্রম করে, তবে তাকে আমরা কি বলবো, পর্যায়বৃত্ত গতি। তাহলে এখন সেখানে লেখা আছে পর্যায়বৃত্ত, যেটা অবশ্যই কি বৃত্তাকার পথে হইতে হবে। তাহলে এমনটা আসলে
এই বৃত্তাকার পথেই হইতে হবে এমনটাও কিন্তু সবসময় ঘটে না। কারণ দেখো, আমরা যদি কোনো স্প্রিং এর গতিকে বলি, স্প্রিং এর গতি, দেখো এই স্প্রিংকে টেনে লম্বা করে যতটুকু লম্বা করতে তোমার যতটুকু সময় লাগছে, আবার একে ছেড়ে দিবা ঠিক ততটুকু সময়েই আবার সে কি করবে, আগের পূর্বে অবস্থায় ফিরে গিয়ে সাম্য অবস্থায় দাঁড়াবে। তার মানে কি, এই যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গেছে, কিন্তু টোটালটা কত হয়ে গেল আমার, টি হয়ে গেল। এটা যদিও কি সরল স্পন্দনের উদাহরণ, কিন্তু সরল স্পন্দন একটা পর্যায়বৃত্ত গতি, পরে আসতেছি আমি। তো এই গতিটাকে আমরা কি বলতে পারি, একটা পর্যায়বৃত্ত গতি বলতে পারি। তো এখন আসো, এই পর্যায়বৃত্ত গতিটা বৃত্তাকার, উপবৃত্তাকার, সরল রৈখিক সব রকমই হইতে পারে। তার একটা উজ্জ্বল উদাহরণ হচ্ছে হলো কি স্প্রিং। এবং এই যে দোলনার কথা বলি না, এটা কি বৃত্তাকার হইতে পারে, দেখো তো বৃত্তাকার না, এই যে টেনে ছেড়ে দিলা আবার কি হলো, এই দিক দিয়ে ঘুরলো, তার অর্ধবৃত্ত। আবার এটাকে যদি তুমি উপরে ঘুরে দাও তাহলে কি হয়ে গেল, একটা বৃত্ত। তো আসছে, এটাতে একটু পরে আসতেছি। আপাতত এইটুকু তোমাদের ক্লিয়ার হয়ে নাও যে দেখো, ঘূর্ণন গতির ক্ষেত্রে আমার এই কেন্দ্র থেকে সমান দূরত্বে ঘোরার প্রয়োজন, নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুকে অতিক্রম করতে হবে এমন কোনো মানে নেই। কিন্তু এই পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে একটা পর্যায়কাল মেইনটেইন করে তোমাকে ঘুরতে হবে। পর্যায়বৃত্ত গতি গেল, এখন আমরা চলে যাব সরল স্পন্দন গতি কাকে বলে। তাহলে সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতির ক্ষেত্রে প্রথমেই তোমরা মনে রাখবা দোলনার কথা। দেখো এইরকম যদি তুমি একটা দোলনা কল্পনা করো, ধরো তুমি দোলনায় বসে দোল খাচ্ছ, তাহলে আমি এই দোলনাটাকে কি করলাম, দেখো টেনে এইখানে এসে ছেড়ে দিলাম, বাস। তাহলে কি করতেছে দেখো তো, এই ঠিক অর্ধবৃত্তের মতো অবস্থা দাঁড়াবে, যেখান থেকে তুমি ছেড়ে দিবা ঠিক ততটুকু দূরত্বেই সে উঠবে। আবার এখান থেকে আবার কি করবে, ঠিক ওই পথেই বিপরীত দিকে আগের ওই বিন্দুতেই ফিরে আসবে। অর্থাৎ এই পথে যাইতে তোমার সময় লাগবে পর্যায়কালের অর্ধেক সময় লাগবে, আবার ফিরে আসতে তোমার পর্যায়কালের অর্ধেক সময় লাগবে। এই দুইটা যোগ করে আমার কথা হচ্ছে টোটাল পর্যায়কাল। অর্থাৎ টোটাল পর্যায়কালটা কার ছিল, ঘূর্ণন গতির ছিল, তার পর্যায়বৃত্ত গতির ছিল। তাহলে সকল স্পন্দন গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি না? তো এখন আসো, এটা পরে আসতেছি। তাহলে এখন দেখো সরল স্পন্দন গতিটা তাহলে কাকে বলে। তাহলে কোন পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তুকণা পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং পর্যায়কালের বাকি অর্ধেক সময় ওই পথেই ওই দিকেই বিপরীতমুখী ভাবে অতিক্রম করে, তবে তাকে আমরা কি বলবো, সরল স্পন্দন গতি। অর্থাৎ পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং পর্যায়কালের বাকি অর্ধেক সময় ওই পথেই বিপরীত দিকে পরিভ্রমণ করলে তাহলে আমরা সেই গতিকেই কি বলবো, সরল স্পন্দন গতি। ওকে, এখন দেখো সকল সরল স্পন্দন গতি আমার হলো পর্যায়বৃত্ত গতি। কেন, দেখো এইখান থেকে যখন তুমি কোনো বস্তুকে ছেড়ে দিলা, পর্যায়কালের অর্ধেক সময় একদিকে গেল, এইটুকু গেল অর্ধবৃত্ত। আমি আগেই বলছি যে পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার বা অর্ধবৃত্তাকার হইতে পারে, কারণ এখানে বৃত্ত, অর্ধবৃত্তও কি বৃত্তেরই একটা অংশ। তাহলে দেখো এই অর্ধবৃত্তাকার পথে সে কি করলো, পর্যায়কালের অর্ধেক সময় একদিকে গেল এবং বাকি অর্ধেক সময় সে কি করলো, আবার বিপরীত দিকে আসলো। তাহলে টোটাল টি হাফ ইকুয়াল টু কত, টি। অর্থাৎ এই পর্যায়বৃত্ত গতির পর্যায়কালের সমান হলো। তার মানে এটাকে যখন আমরা ঘুরাইয়ে দেই তাহলে বৃত্ত হয়ে গেল না। তার মানে আমরা বলতে পারি যে সকল স্পন্দন গতি একটা পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি একটা স্পন্দন গতি নয়। কারণ এই পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে সংজ্ঞাটা কেমন ছিল, যে সে একটা নির্দিষ্ট পর্যায়কাল মেইনটেইন করে একই দিকে একই ভাবে ঘুরবে। আর এখানে কি করতেছে, অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় কি বিপরীত দিকে। এই জন্য আমরা এইটা থেকে বলতে পারতেছি যে সকল স্পন্দন গতি কি পর্যায়বৃত্ত গতি, সকল পর্যায়বৃত্ত গতি কি স্পন্দন গতি না। কারণ স্পন্দন গতির ক্ষেত্রে অবশ্যই কি হইতে হবে, অর্ধেক সময় একদিকে যাইতে হবে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যাইতে হবে। আর পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে একটা নির্দিষ্ট পর্যায়কাল মেইনটেইন করে ঘুরতে হবে। এই হলো পার্থক্য। ওকে, ক্লিয়ার? তো এটা এখন তোমাদের দেখবা লেখা থাকবে যে পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি কিনা, বা পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি কিনা, বা গ্রহ উপগ্রহগুলোর পরস্পরের সাথে যে গতি এগুলাকে কোন ধরনের গতি,
তো এগুলা এখন তোমরা আমার লেকচার শিটটা একটু কপি করে নিবা, অথবা পিডিএফ ফাইলটা নামাই নিয়ে তোমরা একটু নিজে নিজে পড়ে নিবা। কারণ এগুলো আমি যে লেকচারটা দিলাম জাস্ট ওইগুলো একটু যদি তুমি এখন কি রিডিং করো, আশা করি তোমার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো যেহেতু লেকচারটাকে আমাকে শর্ট করতে হবে, এই কারণেই আমি তোমাদেরকে আমার হ্যান্ড নোটটা দিয়ে দিব। এখন আসো বিভিন্ন গেল এটা স্কেলার এবং ভেক্টর রাশির ক্ষেত্রে। আসো স্কেলার এবং ভেক্টর রাশি কাকে বলে? তার আগে আমরা একটু শিখে নিই রাশি কাকে বলে। তাহলে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। তো এখন আসো যা কিছু পরিমাপ করা যায়, আমারও তো পরিমাপ করা যায়, আমিও কি রাশি? হ্যাঁ, আমিও রাশি, কারণ আমাকে পরিমাপ করা যায়, তাপমাত্রা পরিমাপ করা যায়, তারপর তোমার সময় সেটাও আমরা পরিমাপ করতে পারি। কিন্তু আমি যে তোমাদের সামনে ক্লাস নিচ্ছি বা তোমাদের এটা কেমন লাগতেছে, এইটা পরিমাপ করার যন্ত্র এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। সুতরাং এইটা কি না, আমাদের যে ফিলিংস, এইটা হলো কোনো রাশির আওতায় পড়ে না। রাশি প্রকাশের জন্য দুইটা জিনিসের দরকার হয়, একটা হলো সাংখ্যমান, আর একটা হলো কি একক। দেখো সাংখ্যমানটা কত? 100, আর এককটা হলো কি কেজি। তাহলে 100 কেজি তুমি যদি কোনো দোকানে গিয়ে বলো যে আমাকে 100 কেজি ফল দেন বা আপেল দেন, তখন সে তোমাকে কিন্তু কি জামায় আদর করে 100 কেজি আপেল দিবে, কারণ 100 কেজি আপেল মানে অনেক বিরাট অ্যামাউন্ট। কিন্তু তুমি যখন বলবো আমাকে 100 আপেল দেন, তখন সে কি করবে? একটু ইতস্ততা বোধ করবে। বা আপেলের ক্ষেত্রে তাও একটু গণনা করা যায়, কিন্তু আপেলের পরিবর্তে তুমি যদি বলো যে না আমাকে 100 চাল দেন, তখন সে কি করবে? তোমার মতো কাস্টমার আমার দরকার নাই, 100 চাল কি গুনে গুনে দেওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু তুমি যে যদি বলো যে না আমাকে 100 কেজি চাল দেন, তখন সে কি করবে? আলটিমেটলি তোমার সাথে কোনো কথা না বলে মেপে দিবে। তো এই জন্য দেখো, তুমি যদি এককটাকে বাদ দাও, তাহলে শুধু সংখ্যা বলো, তাহলে কিন্তু রাশি হচ্ছে না। আবার যদি শুধু এককটাকে বলো, সংখ্যাটাকে বাদ দাও, তাহলেই সেটা তোমার রাশি হচ্ছে না। তার মানে রাশি প্রকাশের জন্য আমার সাংখ্যমান এবং একক দুইটারই প্রয়োজন। ওকে, তো এখন আসে এই রাশি দুই প্রকার, মান বিবেচনায় দুই প্রকার, সেটা হলো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তাহলে স্কেলার এবং ভেক্টর তোমাদেরকে বলা মাত্রই তোমরা একটা অ্যান্সার দিয়ে দাও দেখছি আমি। স্কেলার রাশি যে মান আছে কিন্তু দিক নেই, আর ভেক্টর রাশির ক্ষেত্রে বলো মান আছে এবং দিকও আছে। মান আছে প্লাস দিক আছে। তোমরা এই উত্তরটা হরহামেশাই দিয়ে থাকো। অ্যাকচুয়ালি সংজ্ঞাটা সম্পূর্ণ সঠিক না। কিভাবে দেখো, যদি স্কেলার রাশির কথাই আমি বলি, দেখো তাহলে স্কেলার রাশি সম্পর্কে আমরা জানি দূরত্ব। তাহলে দেখো দূরত্ব মানে কি? যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকে আমরা দূরত্ব বলি। তাহলে এখান থেকে তুমি যখন তোমার অবস্থানের পরিবর্তন করলা, তার মানে দেখো তুমি অবস্থানের পরিবর্তনের সময় দেখো কতগুলো পথ অতিক্রম করতেছ, প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে এই পয়েন্টে পয়েন্টে তুমি তোমার দিকটাকে চেঞ্জ করতেছো। তার মানে তোমার এখানে লক্ষ লক্ষ দিক রয়েছে। তাহলে তুমি যে বললা যে সকল রাশির মান আছে কিন্তু দিক নেই, তাহলে কি সংজ্ঞাটা সঠিক হবে? কখনোই না। এই ক্ষেত্রে তোমাকে বলতে হবে দিক আছে কিন্তু সুনির্দিষ্ট দিক নেই, সুনির্দিষ্ট দিক নেই। তাহলে সেগুলোকে আমরা কি বলবো? স্কেলার রাশি। এখন দেখো তো সুনির্দিষ্ট কথাটা না বললে কি একটু ভুল হবে না? একটু না, জিরো দিয়ে দিতে পারে। আর ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা কোনটাকে বলি? যে সরণ, অর্থাৎ আমার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বটাই হলো কি সরণ। তো এই সরণটাকে আমরা আবার কি বলি? ভেক্টর রাশি। তাহলে দেখো তো এর একটাই মাত্র দিক, সেটা কই? পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে। তার মানে এর একটা নির্দিষ্ট দিক আছে। তো এখানে দিক আছে এই কথাটা আমরা বলতে পারি, তবে সব থেকে ভালো হয় সুনির্দিষ্ট দিক বিদ্যমান, এটা বলাটা সব থেকে পারফেক্ট। তো এখন আসো এই যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির সংজ্ঞাটা তোমরা শিখলা, যে সকল রাশির মান আছে কিন্তু সুনির্দিষ্ট দিক নেই তাদেরকে আমরা বলি স্কেলার রাশি, আর যে সকল রাশির মান এবং সুনির্দিষ্ট দিক উভয়ই বিদ্যমান তাদেরকে আমরা বলি কি? ভেক্টর রাশি। তাহলে এখন দেখো ভেক্টর রাশিগুলা খুব সহজে মনে রাখার একটা একটা কৌশল শিখে নাও।
ভতে দেখো ভর বেগ, কারণ কি দেখো ভর আমরা জানি কি স্কেলার রাশি, কারণ আমরা কখনোই বলি না উত্তর দিকে ভর এত, দক্ষিণ দিকে ভর এত, এটা কিন্তু আমরা কখনোই বলি না। তার কারণ আমি বলতে পারি ভর একটা কি স্কেলার রাশি। তাহলে যেহেতু আমি এই ভেক্টরের মধ্যে ভর মানে কি ভর, তাহলে এখানে অন্য কিছু আছে, অবশ্যই ভর নয়, তার এর সাথে কি বেগ গুণ করে দিলে কি হয়ে যাবে ভেক্টর রাশি। তাহলে ভতে আমরা বুঝবো কি ভর বেগ, বয়ে কাটতে বেগ, দন্তুর সাথে সরণ, বতে বল। এখন দেখো আমরা এখানে লিখবো সকল বল, পৃথিবীর সকল বলই কি ভেক্টর রাশি। পয়রফলাপ্রতে হলো প্রাবল্য, ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, ভতে ভ্রামক। শুধুমাত্র জড়তার ভ্রামক স্কেলার রাশি। জড়তার ভ্রামক স্কেলার রাশি হওয়ার কারণ ঘূর্ণন অক্ষ বরাবর আমরা ভর সমতুল্য যে জিনিসটা পাই সেটাই হলো কি জড়তার ভ্রামক। যেহেতু ভর একটা স্কেলার রাশি বলছি, তার ভর সমতুল্য ব্যাপারটা হলো কি জড়তার ভ্রামক। এই জন্য আমরা জড়তার ভ্রামককে স্কেলার রাশি বলে থাকি। দন্তু সতে সান্দ্রতা বল, আমরা সকল বল লিখে ফেলছি। পয়রফলাপ্রতে হলো পৃষ্ঠটান, মতে হলো মহাকর্ষীয় প্রাবল্য বলো, মহাকর্ষীয় বল বলো, দুটাই আছে। এইটুকু মনে রাখলে আশা করি তোমাদের এসএসসিতে আর কোনো সমস্যা হবে না। তো এর ভিতরে যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো ভেক্টর রাশি, এর বাহিরে যেগুলো আছে সেগুলোকে আমরা বলবো কি স্কেলার রাশি। দেখো এখানে কাজ, শক্তি, তারপর তোমার চাপ, তাপমাত্রা, সময়, ভর, তড়িৎ প্রবাহ, তড়িৎ কিচ্ছু নাই। ওকে, তার মানে আমরা তাহলে কি বলতে পারি, যেগুলাকে আমরা উচ্চারণ করলাম এতক্ষণ এগুলো আমার কি স্কেলার রাশি, কারণ এগুলো এই ছন্দের মধ্যে নাই। তাহলে জাস্ট এইটা মনে রাখলেই আমরা খুব সহজে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির যে আমাদের সমস্যা সেটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এখন আসো স্কেলার রাশি ভেক্টর রাশি হয়ে গেল। এখন দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ এবং মন্দন নিয়ে আলোচনা করব। তাহলে দেখো দূরত্ব কাকে বলে, যদিও একটু আগে আমি একবার উচ্চারণ করছিলাম। দূরত্ব হলো যে কোনো দিকে কোনো বস্তুর সময়ের সাথে অবস্থার পরিবর্তনকে আমরা কি বলবো দূরত্ব। তাহলে দূরত্ব আমরা অলরেডি ছন্দ থেকে বলতে পারি যে আমার ছন্দের দূরত্ব নাই, তার মানে এটা কি স্কেলার রাশি। তাহলে যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকে আমরা কি বলবো দূরত্ব। তাহলে এটা আমার কি দূরত্ব। এখন আগেই বলছি যে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব এটাকেই আমরা কি বলি সরণ। ওকে, এখন আসো দ্রুতি কাকে বলে। দ্রুতি দেখো তো আমার ছন্দের মধ্যে কি দ্রুতি শব্দটা ছিল না, কিন্তু বেগ ছিল, তার মানে দ্রুতিটা আমার কি স্কেলার রাশি। তাহলে দ্রুতি ইকুয়াল টু তাহলে আমরা লিখতে পারি, দেখো দূরত্ব ভাগ সময়, নিচে যেটা থাকে এটাকে আমরা সব সময় কি বলবো একক। তাহলে একক সময়ে কোন বস্তুর অতিক্রান্ত দূরত্বই হলো কি দ্রুতি, অথবা দূরত্বের হারকেই আমরা কি বলি দ্রুতি বলি। তাহলে এই যে সময় দিয়ে কোনো কিছুকে ভাগ করা থাকলে ওটাকে আমরা বলতে পারি হার। তার মানে এখানে দূরত্ব ভাগ সময়, তার মানে কি বলতে পারি দূরত্বের হারকেই দ্রুতি বলে, অথবা একক সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বই হলো কি দ্রুতি। আবার এভাবে বলতে পারো একক সময়ে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন, যে কোনো দিকে অবস্থার পরিবর্তনকে আমরা কি বলবো দ্রুতি। এখন হচ্ছে দূরত্বের একক কি, দ্রুতি একক দেখো দূরত্ব হলো কি মিটার আর সময় কি সেকেন্ড, তাহলে কি হয়ে গেল মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতির একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা দ্রুতির মাত্রাটাও বলতে পারি। তাহলে মাত্রাটা কি দেখো দ্রুতির মাত্রা, যখনই বলবো মাত্রা মাস্ট বি থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট না দিলে ওটা মাত্রা হয় না। তাহলে এখন আসো এমটা কি বলতো, এটা কার একক দূরত্বের একক। তাহলে এম মানে কি
তাহলে দূরত্বের একক ইংলিশটা কি লেন্থ, লেন্থের হচ্ছে এল, আর সময়টা কিসের বলতো টাইম টি। তাহলে এর উপরে কি আছে -1 পার 1, এই যে এল পার টি। তাহলে আমরা মাত্রা কি লিখবো এল পার টি। তাহলে এটা আমার দ্রুতির মাত্রা হয়ে গেল। তাহলে এখন আসো বেগের ক্ষেত্রে। তাহলে বেগ ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলতো সরণ ভাগ সময়। তাহলে সেম কাহিনী, একক সময়ে কোন বস্তুর যে পরিমাণ সরণ সংঘটিত হয় তাকে আমরা কি বলি বেগ, অথবা একক সময়ে কোন বস্তুর কোন নির্দিষ্ট দিকে অবস্থার পরিবর্তনকে আমরা কি বলবো বেগ, অথবা সরণের হারকেই কি বলে বেগ। তাহলে এই ক্ষেত্রেও সেম, সরণ হলো কি মিটার, সময় একক হলো কি সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে এটার মাত্রাও কি সেম এইটাই এল পার টি। তাহলে মিটার দৈর্ঘ্যের তোমার ইংলিশটা কি লেন্থ থেকে আসছে এস, সময় টাইম থেকে আসছে কি টি। তাহলে এখন বেগ গেল, দ্রুতি গেল। এখন আমরা শিখবো এই যে দূরত্ব এবং সরণের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, যে কখন দূরত্বের মান কত হবে, সরণের মান কত হবে। তুমি যদি একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকো, দেখো এই একটা বৃত্ত, এটা কিন্তু এখনো বৃত্ত হলো না, কারণ দেখো মাঝখানে কিন্তু ফাঁকা আছে। বৃত্ত হইতে গেলে কি হবে, এই দুইটা পয়েন্ট এক জায়গায় লেগে যাইতে হবে। আমি এখন এইটাকে বৃত্ত বলতে পারি। তাহলে দেখো এই বৃত্তাকার পথে তুমি যদি যাত্রা আরম্ভ করো, ধরো এই বৃত্তাকার পথে তুমি হাঁটা শুরু করছো, তাহলে এখন আসো এই বৃত্তাকার পথে যখন তুমি হাঁটা শুরু করবা, সম্পূর্ণ যখন এক পাক ঘুরে আসলা, দেখো সম্পূর্ণ এক পাক ঘুরে আসলে তোমার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট কিন্তু একই পয়েন্ট হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমার দূরত্ব কত, সরণ কত। তাহলে এখন আসো দেখো এক পাক ঘোরার ক্ষেত্রে আমার দূরত্ব আর সরণটা একটু বের করে ফেলি। তাহলে দূরত্ব মানে কি, যে কোনো দিকে আমার যতটুকু অবস্থার পরিবর্তন ঘটবে সেটাই আমার কি দূরত্ব। তার মানে এখান থেকে আমি যতবারই ঘুরে আসি না কেন, সবগুলো যোগ করে আমার কি আসবে দূরত্ব আসবে। তাহলে এখান থেকে আমি আপাতত এক পাক ঘুরলাম, তাহলে আমার দূরত্ব কত হবে টয়েস পাই আর, কারণ বৃত্তের পরিধি কত টয়েস পাই আর। এই যে পরিধির পথটা আমি অতিক্রম করলাম, এটাই হলো দূরত্ব। কারণ দূরত্ব যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনটাই হলো কি দূরত্ব। তো যার কারণে এই দূরত্ব ইকুয়াল টু হলো 2 পাই আর। এখন আসলে সরণ কত হবে, দেখো সরণ আমরা কি শিখলাম, স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। তাহলে এখন দেখো এখানে স্টার্টিং পয়েন্টও যা এন্ডিং পয়েন্টও তাই, তাহলে আমার কি হবে 0 মিটার। ওকে, দূরত্ব আর সরণ। এখন দেখো তুমি এইটাকে কি করলা 1.25 ভাগ বললা বা 10.25 ভাগ বললা, 10.25 ভাগ। তাহলে এখন আমার দূরত্ব কত, সরণ কত। তাহলে 10.25, তার মানে কি এখান থেকে বৃত্তাকার পথে এক পাক, এইভাবে 10 পাক ঘুরলাম, ঘোরার পর এখানে 10 পাক, তাহলে আসছে কত আরো 0.25। তাহলে দেখো 0.25 মানে কি বৃত্তের ঠিক এই বরাবরটার না 4 ভাগের 1 ভাগ, এই পয়েন্টটা, এটা হলো 10.25। তাহলে এখন আসো 10.25 মানে কি, এই যে বৃত্তের পরিধিকে কয়বার ঘুরছো 10.25 পাক, অর্থাৎ এক পাক ঘুরলে পরিধি হয় এত। তাহলে 10.25 পাক ঘুরলে কত হয়, গুণ করে দিলাম, এই যে গুণ করে যে মানটা আসবে সেটাই হলো কি এই 10.25 পাক ঘোরার ক্ষেত্রে আমার দূরত্ব। তাহলে সরণ কত দেখো তো, সরণ মানেই আমরা কি জানি, স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। তাহলে এখন আমার স্টার্টিং পয়েন্ট কোনটা ছিল এইটা, এন্ডিং পয়েন্ট কোনটা এইটা, এই যে মধ্যবর্তী সরলরৈখিক যে দূরত্ব, এটাই হলো আমার কি সরণ। তাহলে এটাকে যদি x ধরো, তাহলে তোমার কি হয়ে যাচ্ছে দেখো তো, অতিভুজ স্কয়ার, এটা পিতা করা যেহেতু 90 ডিগ্রি, দেখো কারণ 0.25 তার মানে কি ঠিক এই বরাবর, তার মানে কি এটা 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলে সমকোণী ত্রিভুজের সমকোণ কোনটা, এইটা, সমকোণের বিপরীত বাহু কি হয় অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ও এ বি, তাহলে লম্ব স্কয়ার ও এ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ও বি স্কয়ার। তাহলে দেখো এই যে এর মান আর এর মানও কি আর, কারণ কেন্দ্র থেকে পৃষ্ঠের যে দূরত্ব বৃত্তের সবগুলো কি হয় ব্যাসার্ধ হয়, তাহলে এগুলোর মান কত আর। তাহলে অতএব আর স্কয়ার প্লাস আর স্কয়ার, অর্থাৎ এক্স ইকুয়াল টু রুট ওভার 2r স্কয়ার, তার মানে হলো কি √2r। আমার সরণ তাহলে হবে এখন √2r। ক্লিয়ার? এখন আসো আমরা 10.5 পাক ঘোরার ক্ষেত্রে আলোচনা করি। তার মানে
10.5 পাক বলতে এন্ডিং পয়েন্ট কোনটা আমার এইটা। তার মানে কি এই যে বৃত্তের ব্যাস, এই ব্যাসটাই কি আমার সরণ, আর এই তোমার দূরত্বটা হবে কি জাস্ট এইখানে 10.5। এই তাহলে এইটা হয়ে গেল আমার তখন টয়েস আর, সরণ হয়ে যাবে তখন টয়েস আর। এখন আমি তোমাকে বললাম না 10.75 পাক করার ক্ষেত্রে, তাহলে 75 পাক বলতে কত, এই পয়েন্ট না? তার মানে এই যে 1.25 এর যে রেজাল্ট আসছিল এর রেজাল্টও কি সেমই আসবে, কারণ দেখো এখান থেকে এইটুকু, এই যে এটাই হলো আমার কি সরণ। ওকে, তো এইভাবে তোমাকে যেভাবেই তোমাকে বলুক না কেন, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি এটা খুব সহজেই অ্যান্সারটা বের করতে পারবে। যেমন ধরো আরেকটা একটু দেখাই দিই, ধরো এই দিকে তুমি সরল রেখা বরাবর 30 মিটার পথ অতিক্রম করলা, ঠিক লম্ব বরাবর তুমি কি করলে এইদিকে 10 মিটার পথ অতিক্রম করলা, করার পরে আবার 5 মিটার পথ ফিরে আসলা, আসার পর ঠিক এইটুকু তুমি আবার 10 মিটার পথ অতিক্রম করলা। তাহলে এই ক্ষেত্রে তোমার দূরত্ব কত, সরণ কত? তাহলে দূরত্ব মানে কি, এই টোটাল যতগুলো পাক যত দিক দিয়েই যাও না কেন সেগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 30 তুমি এখান থেকে এইটুকু কাছে কত, 10, 40 আবার এখান থেকে 5 ফিরে আসছো, 45 আর এইটুকু কত, 10, তাহলে কত হলো 55। তাহলে এইখানে তোমার দূরত্ব হলো 55 মিটার। তোমার যদি বলে সরণ কত, তাহলে সরণ মানে আমার এন্ডিং পয়েন্ট এইটা, স্টার্টিং পয়েন্ট কোনটা, এইটা, এই যে এদের মধ্যবর্তী যে সরল রৈখিক যে দূরত্ব এটাই হলো আমার সরণ। তার মানে আমাকে কি করতে হবে, আমি তো জানি এটা সমকোণ, লম্বভাবে গেছি, তার মানে 10 ছিল 5 নামছি, তাহলে এখন আমার কাছে আছে কত বলতো, 5 মিটার। তাহলে এই 5 মিটার আর 10 মিটার, তাহলে এটা কি, এটা অতিভুজ, এটা কি লম্ব, আর এটা কি ভূমি। তাহলে এই ভূমির মানটা যদি তুমি বের করে কি করো, 30 থেকে বাদ দাও, যে অ্যান্সার আসবে সেটাই হলো তোমার কি সরণ। ওকে, এটা তোমরা করে ফেলবা। এখন দ্রুতি আর বেগের ক্ষেত্রে আরো দুইটা টপিকস আছে, একটা হলো সুষম দ্রুতি, অসুষম দ্রুতি, সুষম বেগ, অসুষম বেগ। তাহলে এখন হচ্ছে সুষম দ্রুতি কাকে বলে। দ্রুতি মানে কি দেখো তো, সেই কোন দিকে ঘটবে, যে কোনো পথে, অর্থাৎ দূরত্ব যে রাস্তায় সেই রাস্তায় তোমার কি ঘটবে, দ্রুতি ঘটবে। তাহলে সুষম, সু মানে কি সমান ভাবে, সুষম তার মানে কি সুন্দর ভাবে, মানে একবারে সুষম ভাবে বন্টন যাকে বলে, মানে তার মানগুলো কি হবে, সব জায়গায় একই থাকবে। তার মানে দেখো আমার যদি ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমি এইটুকু পথ অতিক্রম করলাম 10 মিটার পথ, আমার সময় লাগলো 2 সেকেন্ড, আবার এখান থেকে এইটুকু ধরো 6 মিটার পথ অতিক্রম করলাম, আমার সময় লাগলো 3 সেকেন্ড, আবার এখান থেকে ধরো এইটুকু পথ অতিক্রম করলাম 8 মিটার, আমার সময় লাগলো 4 সেকেন্ড। তাহলে এখন দেখো তো এইখানে আমার এই যে দ্রুতির মান কত দাঁড়ায়, v1 = কত, দেখো 2 মিটার পার সেকেন্ড। এখানেও সেম কাহিনী, দেখো সময় এবং দূরত্বের মান পরিবর্তন হওয়া সত্ত্বেও আবার দ্রুতির মান কি একই। তাহলে যদি প্রতি ক্ষেত্রে এই যে দ্রুতির মান সমান থাকে তাহলে তাকে আমরা কি বলবো, সুষম দ্রুতি। তাহলে কোন গতিশীল বস্তু কণার দূরত্ব এবং সময়ের অনুপাত যদি প্রতি ক্ষেত্রে একই হয় তবে তাদেরকে আমরা কি বলবো, সুষম দ্রুতি। এখন দ্রুতি মানে কি দেখো তো, দূরত্ব ভাগ সময় না, তার মানে এই দূরত্ব আর সময়ের অনুপাত প্রতি ক্ষেত্রেই যদি আমার কি হয়, একই হয়, তবে তাকে আমরা কি বলবো, সুষম দ্রুতি। আর এই দূরত্ব এবং সময়ের অনুপাত যদি প্রতি ক্ষেত্রেই আলাদা আলাদা হয়, একই না হয়, তবে তাদেরকে আমরা কি বলবো, অসুষম দ্রুতি। এখন আসো এই দ্রুতিটাকে এখন আমরা বেগের দিকে একটু কনভার্ট হই। তাহলে বেগ আর দ্রুতি কি দুটোই আলাদা, একটা স্কেলার আর একটা কি ভেক্টর। তাহলে এখন দেখো এই যে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের এই মধ্যবর্তী সরলরেখিক পথটাকে আমরা কি বলি, সরণ। আর এই যে বেগের ক্ষেত্রে আমার সম্পর্কটা কার সাথে, সরণের সাথে। এটা আমার একটা সরল রৈখিক পথ,
তাহলে এখান থেকে এইটুকু আসতে যদি আমার 2 মিটার পথ আসতে যদি আমার 1 সেকেন্ড সময় লাগে, আবার এখান থেকে ধরো 3 মিটার পথ আমার আসতে সময় লাগলো 1.5 সেকেন্ড। আর একটু বড় করে নেই, তাহলে এইটুকু আমার 4 মিটার পথ, এই 4 মিটার পথ আসতে যদি আমার 2 সেকেন্ড সময় লাগে, তাহলে দেখো প্রতি ক্ষেত্রে তোমার হচ্ছে হলো সরণ এবং সময়ের অনুপাত 2 মিটার পার সেকেন্ড। হয় তাহলেই তাকে আমরা কি বলবো? সুষম বেগ। তাহলে কোন নির্দিষ্ট দিকে সরণ এবং সময়ের অনুপাত যদি একই হয় তবে তাকে আমরা কি বলবো? সুষম বেগ। এবং আর যদি কোন নির্দিষ্ট দিকে সরণ এবং সময়ের অনুপাতের মান যদি ভিন্ন ভিন্ন হয় তবে তাকে আমরা কি বলবো? অসুষম বেগ। ওকে, এখন আসি তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে। তাৎক্ষণিক মানে কি? তৎক্ষণাৎ, খুবই ক্ষুদ্র সময়, শূন্যের কাছাকাছি সময়ে কোনো কিছু ঘটাকে আমরা কি বলি? কোনো কিছুর দ্রুতিকেই কি বলি? তাৎক্ষণিক দ্রুতি। অর্থাৎ যে কোনো মুহূর্তের দ্রুতিকে আমরা কি বলে ফেলি? তাৎক্ষণিক দ্রুতি। দেখো, আমরা তো ক্রিকেট খেলা সবাই জানি, যখন ক্রিকেটের বলটা এসে ব্যাটে আঘাত করে, দেখো আঘাত করার খুব সংক্ষিপ্ত সময়ের আমরা কি করি? একটা দূরত্ব পাই। দেখো তুমি যদি একটা 0.01 সেকেন্ড চিন্তা করো, দেখবা এত দ্রুত আঘাত ঘটে যে ওইটুকু সময়েও কিন্তু একটা মোটামুটি মানে চোখে পড়ার মতো আমরা একটা দূরত্ব পাই। তার মানে একটা ক্ষুদ্র সময়ে আমরা কি করতেছি? একটা দূরত্ব পাচ্ছি। এই যে ক্ষুদ্র সময়ে আমি যতটুকু দূরত্ব পাইলাম, ওই দূরত্ব এবং এই সময়ের অনুপাতটাই হচ্ছে আমার কি? তাৎক্ষণিক দ্রুতি। তার মানে যে কোনো মুহূর্তের দ্রুতিকেই আমরা কি বলতে পারি? তাৎক্ষণিক দ্রুতি। ওকে, ঠিক সেম ভাবেই তাৎক্ষণিক বেগটাও কি? যে কোনো মুহূর্তের বেগকে আমরা কি বলবো? তাৎক্ষণিক বেগ। অর্থাৎ সময় যদি শূন্যের কাছাকাছি হয় এবং ওইটুকু সময়ে যদি আমরা একটা নির্দিষ্ট পরিমাণে সরণ পাই দেখার মতো, তাহলে ওই সরণ এবং ওই ক্ষুদ্র সময়ের অনুপাতটাই হবে কি? তাৎক্ষণিক বেগ। ক্লিয়ার? ওকে, এখন আসো গতির সমীকরণ সমূহ। তাহলে গতির সমীকরণ সমূহ কয়টা? 4টা গতির সমীকরণ। এবং এই 4টা সমীকরণ দিয়ে আমি এই অধ্যায়ের সম্পূর্ণ ম্যাথ শেষ করব। আমি তোমাদেরকে এক্সট্রা কোনো সমীকরণ শেখাবো না, কারণ অতিরিক্ত সূত্র তোমাদের পরীক্ষার হলে ব্রেনটাকে নষ্ট করে ফেলে। আমার এই অধ্যায়ের মাত্র 4টা সূত্রের সাহায্যে আমি তোমাদের এই সম্পূর্ণ অধ্যায় শেষ করব। তো আসো আগে সেই 4টা সমীকরণ সম্পর্কে তাহলে আমাদের জানা আরো অতীব জরুরি। তাহলে আসো প্রথমেই আমরা দেখো ত্বরণের সংজ্ঞা আমরা জানি। এটা হলো প্রথম সূত্রের প্রতিপাদক, v = u + at প্রতিপাদক। তাহলে a = আমরা কি জানি বলতো? v - u/t। তাহলে দেখো আর গুণ করে দাও, at = v - u, v এই পারে পার কাছে লিখে u + at। তো এটা হলো আমাদের কি? গতির প্রথম সূত্র। খুবই সহজ। এখন আসো এই গতির সমীকরণটা যদি তোমাকে একটু আরেকভাবে বলে দেয় যে স্থির অবস্থার, যদি কোনো বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তোমাকে যদি বলে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে, শুরু করার ক্ষেত্রে v = u + at সমীকরণটি প্রতিপাদন করে দেখাও, তাহলে তখন তুমি কি করবা? তাহলে দেখো স্থির অবস্থার ক্ষেত্রে কি ঘটে? স্থির অবস্থার ক্ষেত্রে u = কি হয়? 0 মিটার পার সেকেন্ড, বা যে কোনো একক তুমি দিতে পারো। তাহলে এটা যদি 0 হয় তখন তাহলে এই সমীকরণটা এখন তোমার কি দাঁড়াবে? দেখো তো, v = u + at। তাহলে u কত আমাদের? 0 + at। তার মানে v = আমরা at লিখতে পারি। দেখো এটা হচ্ছে হলো কি? একটা নির্দিষ্ট ত্বরণের সামনে চলতেছে, তার মানে একটা নির্দিষ্ট মান আছে ত্বরণে। তার মানে এইটাকে আমি যেহেতু একটা সংখ্যা,
যে কোনো সংখ্যাকে আমরা কি বলতে পারি, ধ্রুবক বলতে পারি। তাহলে দেখো তো এটাকে আমি একটা ধ্রুবক বলতে পারি না, কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে ইকুয়াল এবং কনস্ট্যান্ট এই দুটাকে যদি আমি একসাথে উঠায় দেই তাহলে কিন্তু ভি প্রপোর্শনাল টি লেখা যায়। অর্থাৎ সময় বৃদ্ধি পালে বেগ বৃদ্ধি পাবে, আর বেগ বৃদ্ধি পাইলে কি করবে, সময় বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে যদি তোমাকে বলে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, প্রতিপাদনটি কেমন হবে, এইটা ভি প্রপোর্শনাল টি। তার মানে এখানে বলতে পারো যে সময় যদি দ্বিগুণ বৃদ্ধি করা হয়, সময়কে যদি দ্বিগুণ বৃদ্ধি করা হয় তাহলে বেগ কয় গুণ বৃদ্ধি পাবে, বেগও 2 গুণ বৃদ্ধি পাবে। 4 গুণ সময় বৃদ্ধি করলে বেগও কি পাবে, 4 গুণ বৃদ্ধি পাবে। এখান থেকে এই এমসিকিউটা তোমাদের আসতে পারে এবং এই প্রতিপাদন আসতে পারে। এখন আসি দেখো 2 নাম্বার, গতির 2 নাম্বার সূত্র। তাহলে s ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি প্রতিপাদন। দেখো এইটা প্রতিপাদন করার জন্য এখন আমাদের কি করতে হবে, প্রথমটাই একটা জিনিস একটু হয়ে গেছে, ওটা একটু তোমরা শুরুতে লিখবা। সেইটা হলো কোন বস্তু ইউ আদি বেগে গতিশীল হয়ে এ সুষম ত্বরণে টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হবে। এইটা গতির সমীকরণের সবগুলো প্রতিপাদনের শুরুতেই লিখবা। তো এখন আসো, তাহলে এইখান থেকে এখন আমরা বলি, এটা আগের যে সূত্রটা লিখে দিছিলাম সেখানেও এটাই লিখবা। এই একটা দিয়ে 4টাই হয়ে যাবে। প্রথমে আমরা লিখবো গড় বেগের সূত্র থেকে আমরা কি জানি, দেখো গাণিতিক গড় বেগকে আমরা বার ভি দিয়ে লেখা হয়। তাহলে গাণিতিক গড় বেগ বলতে কি বোঝো বলো তো, গড় বেগ তার মানে এখানে বেগ কয়টা, এটা আদি বেগ আর একটা কি শেষ বেগ। তাহলে এই দুইটা বেগের গড়, তাহলে ইউ প্লাস ভি। তাহলে গাণিতিক গড় মানে কি, যতগুলো প্রপার্টিজ যোগ করব ততগুলো সংখ্যা দ্বারা আমরা কি করব, ভাগ করব। তাহলে আমরা এটা কি পেয়ে গেলাম, গড় বেগ। কারণ এখানে বেগ কত, আদি বেগ ইউ এবং শেষ বেগ কত, ভি। তাহলে দুইটা বেগ, তাহলে দুইটা বেগকে আমি 2 দিয়ে ভাগ করলাম। এখন আসো গাণিতিক গড় বেগ গেল। এখন দেখো শুধু গড় বেগ যদি লেখো যেটা সরণের সাথে রিলেশন, তাহলে আমরা বলতে পারি যে এই যে আদি বেগ এবং শেষ বেগ, তাহলে এই বেগ অতিক্রম করতে আমি যতটুকু আমি কি করছি, সরণ অতিক্রম করছি। এই সরণ এবং এইটুকু বেগ আসতে আমার যতটুকু সময় ব্যয় হয়েছে, এই সরণ এবং সময় এই দুইটার অনুপাতকে আমরা কি বলবো, বেগ, মানে গড় বেগ। আমরা অলরেডি বেগের সঙ্গে কি শিখছি, সরণের হারকে বেগ বলে, তাই তো? তার মানে দেখো তো এই যে আদি বেগ এবং শেষ বেগ, এই মাঝখানে যতটুকু দূরত্ব, সেই দূরত্ব এবং দূরত্ব বলি কেন, সরণ এবং ওইটুকু সরণ অতিক্রম করতে যতটুকু সময় লাগছে তার অনুপাতকে আমরা কি বলবো, গড় বেগ। তাহলে এখন দেখো আমরা সমীকরণ গড় বেগের দাঁড়ালো কয়টা, 2টা, 1 এবং 2। এখন দেখো তো বার ভি অর্থাৎ বাম বাম সমান হলে মানে ডান ডান সমান বলতে পারি না, তাহলে সরাসরি লিখতে পারি। তাহলে এস বাই টি এখন লিখতে পারো 1 ও 2 নং হতে পারে, 1 ও 2 নং হতে পারে। তাহলে এস বাই টি ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2, অতএব এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। দ্বিতীয় সূত্রের প্রতিপাদন হয়ে গেল। ওকে, এখন আসো আমরা চলে আসি তৃতীয় সূত্রে। আমার প্রথমে এইটুকু এইরকমই থাকবে। তৃতীয় সূত্রটা আমার কি বলা আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে সেম এরে মিশে ফেললাম। আবার আগের অবস্থায় আমরা চলে যাব, যে গাণিতিক গড় বেগ বার ভি ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2
ইন্টু টি। এখন আমরা খেয়াল করব আমার কি কি লাগবে, দেখো ইউটি আর হাফ এটি। তাহলে এখন দেখো এখানে এমন কিছু করতে হবে যেটা করলে আমরা এই হাফ এটি পাবো, ইউটিও পাবো। তাহলে দেখো তো আমার এই টিটাকে সরানো যাবে না, কারণ আমার টিটা লাগবে। তাহলে দেখো আমার সরাইতে হবে কারে, ভি কে। দেখো এখানে আমার ভি নাই, ইউ আছে। তার মানে আমি ভিটাকে যদি সরাই, আমার কাছে ভির সূত্র একটাই, প্রথম সূত্র ভি ইকুয়াল টু কি, ইউ প্লাস এটি। তাহলে আমি দেখো আমার যেহেতু ইউও লাগবে এবং আমার টিও লাগবে, তাহলে আমি সরাবো কারে, এ। তো তার আগে আমরা দেখো আরেকটা কি আছে, এস আছে। তাহলে এস টপিকটা তো এর ভিতরে নাই, তাহলে এসটাকে আবার হাজির করতে হবে। আবার লেখো গড়বে বার ভি ইকুয়াল টু কি, এস বাই টি। ও সরি, এইটা এইখানে না গিয়ে সরাসরি আমরা দ্বিতীয় সূত্র যেটা প্রমাণ করলাম সেখান থেকেই যাইতে পারি। আমরা দেখো এইটা প্রমাণ করার জন্য এখন আমরা চলে যাব কোথায়, দ্বিতীয় সূত্রের হেল্প নিব। দ্বিতীয় সূত্রে আমরা অলরেডি প্রমাণ করে ফেললাম ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, এইটা আমরা প্রমাণ করলাম। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় সূত্রের মধ্যে, অথবা তোমরা এইটা প্রমাণ করার জন্য যেহেতু 2 মার্ক, সেহেতু তোমরা একটা কাজ করতে পারো, আগের যেটা আমরা বার ভি গাণিতিক গড় বেগ ইকুয়াল টু কি করছিলাম, ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, এবং বার ভি আবার ইকুয়াল টু কি করছিলাম, এস বাই টি। তাহলে এই দুটা সমীকরণটা লিখবা, লেখার পরে আবার লিখবা 2 এবং 3 নং 1 এবং 2 নং সমীকরণ থেকে পাই, তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। এখন এইখান থেকে আমরা এই সূত্র প্রমাণ করব। তাহলে দেখো আমার এখানে কি, দেখো ইউ আছে, ইউটা লাগবে, টিটাও লাগবে, এসটাও লাগবে, শুধু লাগবে না কে, ভি। তার মানে এই ভিটাকে আমার সরাইতে হবে। তো ভি কে সরানোর জন্য আমার কাছে প্রথম সূত্র অলরেডি শুরুতেই হাজির, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখো তাহলে আমরা সেটা বসাই দেই, ইউ প্লাস ভি এর মান, ভি কত, ভি প্লাস ভি ইকুয়াল টু কি, ইউ প্লাস এটি। তাহলে ইউ প্লাস এটি, দেখো আমার এই প্রপার্টিজ গুলোই লাগবে, এসে গেছে। আসো 2 ইন্টু হলো টি, যেহেতু ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আসো 2u, তাহলে 2u ভাগ 2 প্লাস 2u টি হবে, কারণ এই টিটা কি সবগুলোর সাথে গুণ হবে। এখানে আছে এটি, আরেকটা টি এখানে গুণ হয়ে গেল, এটি স্কয়ার ভাগ হলো 2। তাহলে এখন দেখো তো, তাহলে এস ইকুয়াল টু 2 কেটে গেল, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটা আমার তৃতীয় সূত্রের প্রতিপাদন হয়ে গেল। এখন আসি দেখো, যদি তোমাকে আবার আগের মতো বলে স্থির অবস্থার ক্ষেত্রে, স্থির অবস্থা থেকে কোনো বস্তু গতিশীল হওয়ার ক্ষেত্রে এই যে তৃতীয় সূত্রটির প্রতিপাদন কেমন হবে, তাহলে সেই ক্ষেত্রে আবার আমরা কি করবো, আবার যদি স্থির অবস্থার জন্য কি করব, ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তাহলে আদিবেগ কত, 0। আর এটা কি বলেই ফেলছি সুষম ত্বরণ, আমরা আগেই বলে নিছি। তার মানে দেখো অতএব তাহলে এস ইকুয়াল টু ইউ কত, 0 প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে আসো হাফ এবং এ, এই দুটা কি, এটা হলো কি সুষম ত্বরণ, একটা নির্দিষ্ট ত্বরণ। এই ক্যালকুলেশন করে আমি কি পাবো, একটা সংখ্যাই পাবো। তার মানে ইকুয়াল এবং এই যে সংখ্যা, এটা মানে কি, এটা ধ্রুবক। তাহলে ইকুয়াল এবং এই ধ্রুবক উঠাই দিলে কি হয়, একটা সমানুপাতিক চিহ্ন আছে, এস প্রপোর্শনাল স্কয়ার। ওকে, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো, সময়কে যদি দ্বিগুণ করা হয় তাহলে আমরা দূরত্ব কয় গুণ হবে, 4 গুণ। সময়ে যদি 4 গুণ বাড়াও, দূরত্ব কয় গুণ হবে, 16 গুণ। জাস্ট সময়ের মান যেটা বলবে সেটাকে এখানে বসাই দিবা, বাস্তব অ্যানসার। ওকে, এখন আসো চতুর্থ সূত্র, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as এন্ড ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এইটা যদি আমরা প্রতিপাদন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সেম আগে এটাই বলবো। আবার আগের মতো করেই আমি এই সূত্রতে চলে যাই। দেখো যে দ্বিতীয় সূত্র মতে তুমি আবার কি করবা, এই যে গড় বেগ বার ভি ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি এবং বার ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে দুইটা সমীকরণ থেকে আমরা কি পাবো, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু হলো টি। এখন এখানে আমার কি কি লাগবে দেখো তো, ভি লাগবে, ইউ লাগবে, এ লাগবে, এস লাগবে। তাহলে এখন দেখো এইখানে তো আমার টি লাগবে না, তার মানে টি যেহেতু লাগবে না, তাহলে টিটাকে আমি এখান থেকে আউট করে দিই। তাহলে এখন টির মানটা আমি কই পাই, আবার চলে যাব প্রথম সূত্রে। যেহেতু আমরা জানি এ ইকুয়াল টু কি, ভি মাইনাস ইউ ভাগ টি, ত্বরণ বা প্রথম সূত্রতে শিখছিলাম। তাহলে টি ইকুয়াল টু কি, ভি মাইনাস ইউ ভাগ এ। দেখো তাহলে টির মানটা এখানে কি রিপ্লেস করে দিলে হয়ে যাচ্ছে না,
ইউ প্লাস ভি ভাগ 2, টি কত আমার ভি মাইনাস ইউ ভাগ এ, তাহলে 2a। তাহলে এটা দেখো এখানে প্লাসটা কোন, এখানে মাইনাস কোনটা আগে, আগে কোনটা বলতো ভি না, তাহলে এখানে আমরা একটু সাজাই নেই, যেহেতু প্লাস আছে ইচ্ছা মতো লিখতে পারি। তাহলে ভি মাইনাস ইউ, তাহলে ইকুয়াল টু দেখো তো কি হয়, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ভাগ 2a। তাহলে আর গুণ করে দাও, কি দাঁড়ায় 2as ইকুয়াল টু হলো ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে ইউ স্কয়ারটা এইবারে পার করে দাও, তাহলে ইউ স্কয়ার প্লাস 2as ইকুয়াল টু কি ভি স্কয়ার। তাহলে অতএব তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে দেখো আমাদের চতুর্থ গতির সমীকরণটি প্রমাণ হয়ে গেল। এটাও যদি এখন তোমাকে বলে যে কোন বস্তু যদি স্থির অবস্থান থেকে গতিশীল হয়, তাহলে সেই ক্ষেত্রে তখন তোমার কি হবে? স্থির অবস্থান থেকে গতিশীল হলে ইউ ইকুয়াল টু কত 0 মিটার পার সেকেন্ড। তাহলে কি ভি স্কয়ার ইকুয়াল টু 2as, এটা তো 0 আউট হয়ে গেল। 2 এবং a এই দুটো মিলে কি ধ্রুবক না, কারণ a কি সুষম ত্বরণ, তাহলে ইকুয়াল এবং ধ্রুবক, তাহলে কি লিখতে পারি ভি স্কয়ার ইকুয়াল টু s। তাহলে অতএব ভি ইকুয়াল টু 2/s। তার মানে সরণ যদি কি করা হয় 16 গুণ করা হয়, তাহলে বেগ হবে কয় গুণ 4 গুণ, কারণ সরণের মানটা জাস্ট এখানে বসে দেবে, বাস। তো দেখো আমাদের গতির সমীকরণ সমূহ প্রমাণ গেল। এখন থাকলো পড়ন্ত বস্তুর সূত্র সমূহ এবং ব্যাখ্যা। এখন দেখো পড়ন্ত বস্তুর সূত্র সমূহের ব্যাখ্যাটা একটু ইন্টারেস্টিং। তো এর ইতিহাসটা নিয়ে আসলে আলোচনা করার সুযোগ নাই, কারণ সময় অল্প, তোমাদের এর মধ্যে আমাকে সবকিছু শেষ করতে হবে। পড়ন্ত বস্তু, অ্যাকচুয়ালি পড়ন্ত বস্তুর সূত্র কিন্তু পড়ন্ত বস্তু না, মুক্তভাবে পড়ন্ত বস্তুর সূত্র। যদি পড়ন্ত বস্তুর কথা বলি, তাহলে আমরা যে কোনো বস্তুকে উপর থেকে ফেলে দিলেই এটাকে কিন্তু আমরা পড়ন্ত বস্তু বলতে পারি, তাই না? কারণ এই বস্তুটা কি, এই যে ফেলে দিলাম, এটাও কি পড়ন্ত বস্তু। অ্যাকচুয়ালি আমরা যে পড়ন্ত বস্তুর সূত্র শিখি, এটা আসলে মুক্তভাবে পড়ন্ত বস্তু, যেখানে কোনো বাধা থাকে না। তাহলে অবশ্যই আমরা কি বলবো, মুক্তভাবে পড়ন্ত বস্তুর সূত্র। আসলে শুনতে খারাপ লাগে, তাই আমরা কি বলতেছি পড়ন্ত বস্তুর সূত্র। এখন আসো, এইটা আমার একটা কি ভ্যাকুয়াম চেম্বার, তো এইখান থেকে আমরা কি করব, সমস্ত বাতাসকে বের করে নিব। তো তার আগে একটা ঘটনা একটু বলেই নি, যে গ্যালিলিও যখন এইটা প্রমাণ করছিলেন, তার আগে উনি ওনার বাসার ছাদ থেকে দুইটা বস্তুকে ফেলে দিয়েছিলেন। ফেলে দেওয়ার পরে দেখছিলেন যে যেটার ভর কম, গ্যালিলিও তার বাসার ছাদে তোমার পড়ন্ত বস্তু সূত্রের ক্ষেত্রে বর্ণনা করার ক্ষেত্রে তোমাদেরকে আমি আগে একটা গল্প বলি। এই পড়ন্ত বস্তু সূত্রের একটা গল্প আছে, যে একদিন গ্যালিলিও তার ছাদে হাঁটতেছিলেন আর আপেল খাচ্ছিলেন, এখানেও আপেল থিওরি। তো উনি আপেলের ছালগুলো খান না, এবং আপেলের মাঝের যে শ্বাস, এটাও আমরা কেউ খাই না, উনিও খাইতো না। তো উনি কি করছিল, যে এই তোমার উপরের যে মানে ছাল যেটাকে বলি আমরা, ছাল এবং এই মাঝের শ্বাস দুটাকে একসাথে ফেলে দিছিলেন। দেওয়ার পরে দেখছিলেন যে উপরে মানে দুইটার, তার কাছে মনে হচ্ছিল যে দুইটারই মোটামুটি ভর একই বা ওজন একই। তখন দুটাকে ফেলে দেওয়ার পরে দেখে শ্বাস অংশটা খুব দ্রুত নিচে পড়লো, কিন্তু এই ছাল অংশটা একটু ধীরে নিচে পড়লো। তখন তিনি বললেন যে এইটা হওয়ার কারণ কি, কারণ এর উপরে অভিকর্ষ ত্বরণ জি কাজ করতেছে দুটার উপরে সেম, কারণ জি মানে কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? তার মানে জি যদি ধরো এই বস্তুটা ছোট, এই বস্তুটা বড়, তাহলে কিন্তু এই ত্বরণ মানে কি বেগ বৃদ্ধির হার, তার মানে প্রতি সেকেন্ডে এর বেগও বৃদ্ধি পাচ্ছে এত, প্রতি সেকেন্ডে এরও বেগ বৃদ্ধি পাচ্ছে এত। তাহলে যতই এদের ভর বেশি হোক না কেন, বেগ বৃদ্ধির পরিমাণে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে তো একই। তাহলে তো দুটো একসাথেই পড়ার কথা, তাহলে একসাথে কেন পড়বে না? অবশ্যই কোনো একটা ব্যাপার আছে। তখন তিনি চিন্তা করলেন যে এখানে অবশ্যই কোনো বাধা বল আছে। তখন তার বাসার পাশে একটা গির্জা ছিল, সেই গির্জা এতটাই মানে নিরিবিলি ছিল, এবং এইখানে বাতাস, ওই এর ভিতরে বাতাসটা ঢুকতো না, মানে খুবই কম বাতাস ঢুকতো। তখন তিনি কি করলেন, ওই জায়গায় গেলেন এবং ওইখানে গিয়ে একটা ভারী বস্তু এবং একটা হালকা বস্তুকে ফেলে দিলেন, এবং দেখলেন দুটা প্রায় একই সময়ে পড়ছে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ, তার ধারণাটা সঠিক, এইখানে কোনো বাধা বল আছে, যেটাকে আমরা আজকে এত সহজে বুঝতেছি যে এই ব্যাপারটা গ্যালিলিওর আবিষ্কার করতে হলো। ওই সময় এইটা একটা বিরাট ব্যাপার ছিল, যেটা এখন বিজ্ঞানের যুগে এসে আমাদের কাছে কি হচ্ছে, অনেক সহজ মনে হচ্ছে, কারণ এই গ্যালিলিওরাই আমাদেরকে এটা কি করে গেছে, সহজ করে গেছে। তো আসো তাহলে আমরা, তখন সে কি করলো, এরকম একটা
চেম্বার নিল, সেই চেম্বার থেকে এই বাতাসগুলোকে সে কি করলো, বের করে নেওয়ার পরে এই একটা কাঠামো তৈরি করলো, যেখান থেকে সে একটা পালক এবং একটা লোহার বিরাট বল একসাথে ফেলে দিবে। তাহলে দেখো এখানে কোনো বায়ু বাধা, প্রথমে কি করলো, বায়ু ছিল, বায়ু থাকা অবস্থায় সে এটা দুটো একসাথে ছেড়ে দিয়ে দেখলো যে এই বস্তুটা আগে পড়ছে, এই বস্তুটা অনেক পরে পড়ছে। কিন্তু তখন সে আবার কি করলো, আবার এই বাতাসটাকে বের করে ফেললো। তাহলে বাতাসটাকে যখন বের করে ফেললো তখন দেখলো এই বস্তু, এই দুইটা বস্তু, এটা তো ভর বেশি, ধরো 5 কেজি, এটা ধরলাম হলো 5 গ্রাম, তাহলে অনেক কম। কিন্তু যখন এর ভিতরে বায়ুটাকে সে বের করে নিল তখন দুইটা একসাথেই পড়লো। তার মানে বাধাহীন পথে যে কোনো বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, এটা কনফার্ম। কারণ আমরা জানি যে এই 9.8 G দুটা বস্তুর উপরে আমার কাজ করতেছে। তার মানে ছেড়ে দিলে দুটো বস্তু একসাথে পড়বে, কারণ এর ভর কম হোক আর বেশি হোক, বেগ বৃদ্ধির যে হার ত্বরণ সেটা তো সমান। তার মানে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তাইলে ভর যত বেশি হোক আর কম হোক, কারণ ভরের উপরে এটা ডিপেন্ড করতেছে না। কারণ অভিকর্ষ ত্বরণ জি তোমার এই ছোট্ট একটা বস্তুর উপরে যে ত্বরণে আকর্ষণ করতেছে, বিরাট বড় বস্তু তার উপরেও কি সেই ত্বরণেই আকর্ষণ করতেছে। তাহলে বেগ বৃদ্ধির হার দুটার ক্ষেত্রেই সমান হওয়ার কথা। এখন আসো, তাহলে এই ক্ষেত্রে প্রথমে তাহলে কি করছে, সে একটা স্থির অবস্থায় বস্তুটাকে রাখছে। তাহলে স্থির অবস্থানে একটা বস্তু রাখলো এবং বস্তুগুলো কি দেখো একই উচ্চতায় রাখছে। এখন এখানে কি নাই, কোনো বাধা নাই, তার মানে কি বিনা বাধা, বিনা বাধা। তাহলে দেখো বিনা বাধা যখন বলবা তখনই বুঝবা যে এটা কি মুক্তভাবে পড়ন্ত বস্তু। আর যদি শুধু পড়ন্ত বস্তু বলো তাহলে সেটা বাতাসের মধ্যেও ঘটতে পারে, যেখানে খুশি সেখানে হইতে পারে। আর মুক্তভাবে যখন বলবা তখন হয়তো কি সেখানে কোনো বাধা থাকা যাবে না। তাহলে আমরা বলতে পারি, দেখো প্রথম সূত্র তাহলে আসো, যে প্রথমে আমার কি আছে দেখো তো, স্থির অবস্থান। আর এই বস্তুগুলা কি বিনা বাধায় পড়ন্ত বস্তু। তাহলে বিনা স্থির অবস্থান হতে বিনা বাধায় এবং একই উচ্চতা থেকে পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তার মানে এখান থেকে এ যেটুকু সময় লাগবে এখানে আসতে, যতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই বস্তুটিও ঠিক ওই সময়েই অতটুকুই দূরত্ব অতিক্রম করবে। তার মানে এই দুটা বস্তুরই অতিক্রান্ত সময় এবং দূরত্ব সব সময় সমান হবে, যদি সেটা কি হয়, মুক্তভাবে পড়ন্ত বস্তু হয়। ওকে, এখন আসো দ্বিতীয় সূত্রে। তো দ্বিতীয় সূত্র মনে রাখার আগে তোমাকে একটা কৌশল শিখিয়ে দিই, যে আমরা কি শিখছিলাম বলতো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই ক্ষেত্রে থেকে আমরা ভি প্রপোর্শনাল টি শিখছিলাম। তাহলে এই গতির প্রথম সূত্রটাই আমার এখানে কি দ্বিতীয় সূত্র, পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র, ভি প্রপোর্শনাল টি। এইখানে শুধু এর জায়গায় কি হয়ে যাবে, জি। এই ত্বরণটা এখন আমার কি, আগে ছিল আনুভূমিক ত্বরণ হচ্ছিল এ, সেটা এখন কনভার্ট হয়ে গেল কি জি, সেটা হলো এই যে অভিকর্ষ ত্বরণ। তাহলে ভি প্রপোর্শনাল টি যদি হয় তাহলে আমরা ভি এবং টি এর মাঝে সম্পর্কটাকে নিয়ে আসবো। তাহলে দেখো স্থির অবস্থান এবং বিনা বাধায় পড়ন্ত বস্তু, আগে বলবো স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, এই যে টি সময় পরে যে বেগ প্রাপ্ত হয় তা ওই সময়ের সমানুপাতিক। তার মানে সময় যত বাড়বে এর বেগ তত বাড়বে। কারণ দেখো আমরা বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলি। তার মানে যেহেতু এখানে কি আছে, শুধু ত্বরণ আছে, প্রতি সেকেন্ডের বেগ কত হারে বাড়বে, 9.8 হারে। এরও কত হারে বাড়বে, 9.8 হারে। তার মানে এই টি সময় পরে যে বেগ প্রাপ্ত হবে তা ওই সময়ের সমানুপাতিক। ক্লিয়ার? এখন আসো দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র মানে গতির তৃতীয় সূত্র, সেটা কি রকম, ওখানে ছিল কি এস প্রপোর্শনাল টি স্কয়ার। শুধু এইখানে হবে এই এসটা, এখানে ছিল আনুভূমিক দূরত্ব আর এখানে হবে কি উলম্ব দূরত্ব, এইস প্রপোর্শনাল টি স্কয়ার। তার মানে টি সময় পরে যতটুকু দূরত্ব অতিক্রম করবে ওই দূরত্ব হবে কি ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এটা কিভাবে তুমি বলবা, স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায়, এখানে একই উচ্চতা এখন আর বলা যাবে না, কারণ আমরা উচ্চতার সমীকরণ সম্পর্কটা এখানে নিয়ে আসছি। তাহলে উচ্চতাটাই আমি কি করবো, একদম লাস্টে বলবো। তাহলে কি লিখবো, স্থির অবস্থান এবং বিনা বাধায় পড়ন্ত বস্তু টি সময় পর যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে টি সময় পর যতটুকু
উচ্চতা অতিক্রম করলো তা ওই সময়ের বর্গের সমান। ক্লিয়ার? এটা হলো পরন্ত বস্তু সূত্র। তো মনে রাখো, পরন্ত বস্তু হলো আর যে কোনো অবস্থাতেই, যে কোনো উপর থেকে যদি নিচে পড়ে সেটা পরন্ত বস্তু। আর যদি মুক্তভাবে পরন্ত বস্তু কাকে বলে তোমাকে বলে, তাহলে বলবা যে বাধাহীন পথে কোনো বস্তুর উপর থেকে নিচের দিকে যে পড়ার যে ব্যাপারটা, এটাই হচ্ছে হলো কি মুক্তভাবে পরন্ত বস্তু। এখন আসলে গ্রাফের ধারণা। দেখো, আমাদেরকে যখন বেগ বনাম সময় লেখচিত্রের কথা বলে, তখন আমরা কি করি দেখো, সময়টাকে এক্স অক্ষ বরাবর নিই আর বেগটাকে কি করি ওয়াই অক্ষ বরাবর নিই। আবার অনেক সময় দেখা যায় সময় বনাম বেগ লেখচিত্রটি অঙ্কন করো, তখন তোমরা হুট করে কি করো, এই দিকে সময় ধরে ফেলো, এই দিকে বেগ ধরে ফেলো। আসলে এটা করা যাবে না। এখন দেখো কেন করা যাবে না, এই গ্রাফ আঁকানোর সময় দেখবা যে চলকটা দিয়ে দিবে এইখানে স্বাধীন চলক কোনটা, পরাধীন চলক কোনটা। দেখো, আমি সময়টাকে কোনোভাবেই দাঁড় করানো আমার পক্ষে সম্ভব না, কারণ সময়কে কি করা যায় না, থামানো যায় না। সে কি স্বাধীন, পরাধীন না। তার মানে মনে রাখবা, এক্স অক্ষ বরাবর তোমার যেটা যাবে সেটা হলো কি স্বাধীন চলক, আর পরাধীন চলকটা যাবে হলো ওয়াই অক্ষ বরাবর। সেটা যেভাবেই তোমাকে বলা থাকে। তাহলে এইখানে আমার স্বাধীন চলক কোনটা, সময়। তাহলে সময়কে আমি সব সময় কি করব, এক্স অক্ষ বরাবর দিব। পরাধীন চলক কোনটা, বেগ। তাহলে বেগটাকে আমরা সব সময় কি করব, ওয়াই অক্ষ বরাবর দিব। তাহলে এখন আসো, বেগটা কিভাবে পরাধীন। দেখো, বেগটাকে কিন্তু কি থামানো যায়, তুমি চাইলেই বেগটাকে দাঁড় করাই দিতে পারতেছো। সময়টাকে কি দাঁড় করানো যাবে, দাঁড় করানো যাবে না। সময় পাস হচ্ছে, বেগ হইতেও পারে নাও পারে, আর সময়কে কখনোই কোনোভাবে তুমি রোধ করতে পারবে না। তাহলে এখন আসো, এই গ্রাফ করার ক্ষেত্রে আমাদেরকে এখানে ঘর দেওয়া থাকে 1 2 3 4 5 6 7 8 9 10। এটা বড় ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10। সেম ভাবে এখানেও 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এই তাহলে এখন আসো, এটা হলো কি আমার 0 0 বিন্দু। অনেকে শুধু 0 দাও, তা না করে এই পাশেও 0 দিবা, এই পাশেও 0 দিবা। অর্থাৎ এটা ওয়াই অক্ষের 0, এটা কি এক্স অক্ষের 0। এখন দেখো, এখানে যদি আমরা 1 2 ধরি, 1 মানে কি দেখো তো, 10 ঘর ইকুয়াল টু 1। 10 ঘর ইকুয়াল টু 1। তাহলে প্রতি ক্ষুদ্রতম ঘরের মান কত, তাহলে এক ঘরের মান কত, তাহলে 1/10 ইকুয়াল টু হলো 0.1। তাহলে এত একক। তাহলে প্রতি ক্ষুদ্রতম ঘরের মান কত, 0.1 একক। এইদিকেও কি সেম। এখন দেখো, এইদিকে আমরা 1 না ধরে একটু অন্য কিছু ধরি। তাহলে দেখো 5 ধরলাম, তাহলে এটা কত হচ্ছে 10। তাহলে এখানে প্রতি ক্ষুদ্রতম ঘরের মান কত, তাহলে এই ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা হলো এক্স অক্ষ বরাবর। তাহলে দেখো, ওয়াই অক্ষ বরাবর 10 ঘর ইকুয়াল টু কত ধরছে আমরা, বলো তো 5 একক। তাহলে এক ঘর ইকুয়াল টু কত, 5/10 ইকুয়াল টু কত, 0.5 একক। তাহলে এখানে আমি বর্ণনাটা কিভাবে লিখবো, যে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরের মান 0.1 একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরের মান 0.5 একক ধরে উক্ত গ্রাফ উদ্দীপকে দেওয়া মানগুলো বা উদ্দীপকে প্রাপ্ত মানগুলা আমরা এই গ্রাফে বসিয়ে একটা গ্রাফ অঙ্কন করি। উক্ত গ্রাফটি এখানে ধরো এ বি, তাহলে এ বি একটা সরল রেখা নির্দেশ করলো। এখানে উদ্দীপক আমার দেওয়া নাই, উদ্দীপক পরীক্ষায় দেওয়া থাকবে যে বেগ এত, সময় এত। ওকে, তো এরকম। তাহলে এখন দেখো, আমি সাপোজ ধরে নিলাম প্রথমে বেগ সময় 0। এখন দেখো, এটা হলো আমার 1 এর জন্য এখানে কত যায় দেখো,
5 7-এর মতো। তাহলে দেখো আমার যদি এইখানে সময় কয় সেকেন্ড, 10 সেকেন্ড, বেগ হলো কত 7 মিটার পার সেকেন্ড। আবার আমি এখানে ধরলাম 12-12-র জন্য ধরো এইখানে হলো 8, সময় যখন 12 সেকেন্ড, এটা তখন 8 সেকেন্ড। তো এইরকম অনেকগুলো একটা মান দেওয়া থাকবে, সেই মানগুলা এইভাবে গ্রাফ থেকে নিয়ে নিয়ে এখানে বসাই আমি একটা গ্রাফ পাবো। তো এই গ্রাফটা বসানোর উপায় দেখো, আমাকে যদি প্রথমে বলে দেখো 2 আর 2, ধরো এইখানে আমি একটু মানগুলো বসায় দেই। দেখো সময় যখন 0 0 2 2 4 4 6 6 এভাবে জাস্ট একটা তোমাকে আমি গ্রাফ দেখে দিই। দেখো 0 0, তার মানে এর সবগুলো বিন্দুই কি এইখানে 0 0, তাহলে এখানেও দুটাই কি 0। এখন হচ্ছে সময়ও 2 সেকেন্ড, বেগও কি 2 সেকেন্ড। তাহলে এখন সময় যদি 2 সেকেন্ড হয়, সময় 2 সেকেন্ড বলতে কোনটুকু বোঝাচ্ছি দেখো তো, এইটুকু। তাহলে আমার হলো না, কারণ 1 আর 2 এইভাবে নিছি। তাহলে তোমরা এইভাবে সময়টাকে, এটা 10 ধরো, এটা 20 ধরো। এখন যদি এটা 10 আর 20 ধরি, তাহলে দেখো তো x অক্ষ বরাবর, তাহলে x অক্ষ বরাবর 10 ঘর কত 10 একক, তাহলে 1 ঘরের মান কত 1 একক, তাহলে প্রতি ঘরের মান কত আমার 1 একক। তাহলে এইটা যদি হয়, তাহলে এখন আসো 0 0-র জন্য এই পয়েন্ট, তাহলে 2 আর 2, তাহলে সময় 2 সেকেন্ড মানে কি 1 একক, 1 ঘরের মানে 1, তাহলে কি 2। এখন এইদিকে আসো, আমার বেগের মান কত 2, তার মানে দেখো তো আমার প্রতি ক্ষুদ্রতম ঘরের মান কত 0.5 0.5 কত 1 1.5 2, তার মানে আমার বিন্দু হবে কোথায়, ঠিক এই বরাবর গেল। এখন আসো কত 4 1 2 3 4, তাহলে এই বিন্দু 4 এর জন্য কত 4 4 মানে আমার এই বিন্দু। দেখো এই কি জন্য এই বিন্দু, দেখো 0.5 0.5 দুইটা মিলে কত 1 2 3 4, এই দেখো 4। ওকে, এখন আসো 6 6 কত 1 2 3 4 5 6 6 6 এর জন্য কত দেখো 6, তার মানে এটা 5, এই যে এটা হলো 6, চলে দাও, এই যে হলো 6। তাহলে এই বিন্দুগুলো দিয়ে তুমি যে সরল রেখাটা টানলা, এটাই হলো তোমার কি, এটার গ্রাফ। তাহলে এটা দেখো তো মূল বিন্দুগামী সরল রেখা হলো না, কারণ এখানে 0 পয়েন্টেও কি আছে আমার একটা মান আছে। তাহলে দেখো আমরা বলতে পারি যে উদ্দীপকের এই বিন্দুগুলা আমরা কি করি, লেখচিত্রে বসিয়ে একটা লেখচিত্র অঙ্কন করি, উক্ত লেখচিত্রটি একটা মূল বিন্দুগামী সরল রেখা নির্দেশ করে। ওকে, তো এই গ্রাফ রিলেটেড আরো যে ম্যাথ গুলা আছে, সেগুলা আমি যখন তোমার আগামী দিনের ম্যাথ লেকচারে, সৃজনশীল লেকচারে তুলে ধরবো, তোমাদের সামনে আশা করি একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। আজকের লেকচারটা আমি একটু শর্টকাটে শেষ করলাম, কারণ আগামী দিন যখন ম্যাথ করাবো এই রিলেটেড কনসেপ্ট গুলো তোমাদের কাছে একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো আসো, এন্ড বাকি থাকলো আমাদের বস্তুর বেগ শূন্য হলেও ত্বরণ শূন্য সম্ভাবনা ব্যাখ্যা করো। তো এখন আসো, বস্তুর আসলে বেগ শূন্য হয়ে গেলে তো ত্বরণ শূন্য হয়ে যাওয়ার কথা, কারণ বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি, ত্বরণ বলি। তাহলে সেই ক্ষেত্রে আমার ত্বরণ শূন্য হওয়ার কথা, কিন্তু শূন্য হচ্ছে না। কিভাবে দেখো, আমি একটা বস্তুকে কি করলাম, এইখান থেকে উপর দিকে ছেড়ে দিলাম, দেওয়ার পর এক সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বস্তুর এখানে দাঁড়ায় গেল, থেমে গেল। তার মানে কি এইখানে আর বেগ শূন্য না, আর বেগটা শূন্য। তার মানে দেখো, বেগ যদি শূন্য হয় তাহলে ত্বরণ শূন্য হয়ে যাওয়ার কথা ছিল না, কারণ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। কিন্তু না, কারণ এর উপরে সবসময় কে কাজ করতেছে, অভিকর্ষ ত্বরণ যেই কাজ করতেছে। তার মানে ওর উপর থেকে বেগ শূন্য হলেও ত্বরণ কিন্তু শূন্য হয় নাই। তার মানে বেগ শূন্য হলেও ত্বরণ শূন্য হবে না। এটা এই কথাটার যৌক্তিকতা কি, সঠিক এবং সত্য। তো ওকে, আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর আমার ম্যাজিক অফ ফিজিক্সের পাশে থেকো।